ভূতবাগানের কথামালায় আজ শুনবেন সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত গল্প জয়ের দারু। তাকে আমি প্রথম দেখি ডালখোলায়। সেখানে বাসের জন্য দাঁড়িয়েছিলাম। ভদ্রলোকটিও আমার পাশে দাঁড়িয়েছিলেন। চেহারাটা এমন কিছু আহামরি নয়। বয়সের দিক দিয়ে নিশ্চয়ই বুড়ো বলা যায়। রোগা চেহারা, গাল দুটো বসা। আমি বুড়োদের বয়স ঠিক মতন ধরতে পারি না। কত বয়স হবে বলতেও পারবো না। 60 থেকে 75 অবধি যে কোনো বয়স হতে পারে। বেশি হওয়ায় বিচিত্র নয়। আমার দিকে তাকাচ্ছিলেন। চোখ দুটো যেন জ্বলছে। দ্বিতীয়বার দেখলাম মোহনাতে। ডালখোলা উত্তরবঙ্গে, মোহনা দক্ষিণ উড়িষ্যায়। মোহনা ডাকবাংলোয় আমি খাম পোস্টকার্ড কিনছিলাম। আমার কাছে চিঠি লেখার সরঞ্জাম না থাকলে আমার খুব অস্বস্তি হয়। শেষে যদি চিঠিটা লিখতে ইচ্ছে হওয়া সত্ত্বেও না লিখতে পারি। বুড়ো ভদ্রলোক পেছনে দাঁড়িয়ে গেলেন। তখন ডালখোলার কথা মনে পড়েনি। শুধু মনে হয়েছিল একে আমি আগে কোথাও দেখেছি। তৃতীয়বার আবার বাসে। এবার আমি রাঁচি থেকে আসছিলাম রাত্রির বাসে। ট্রেনে জায়গা নেই। আমার রাঁচির অভিভাবক উত্তম বলল, বাস যায় রোজ রাত্রি 8টায় ছাড়ে। বহড়াগুড়ার কাছে এসে একটা ধাবায় দাঁড়ালো বাসটা। সেখানে শীতের দিনে ঠকঠক করে কাঁপতে কাঁপতে চা খেতে ভারী ভালো লাগে। ভদ্রলোক যে বাসে আছেন সেটা আমি বুঝেছিলাম ওই ধাবাতে চা খাওয়ার সময়। উনিও বোধহয় চা খেতেই নেমেছিলেন। এবার একটা জিনিস অদ্ভুত লাগলো। ওই গা কাঁপানোর শীতে ওর গায়ে একটা গরম জামা নেই। শুনেছিলাম বুড়ো মানুষদের শীত করে বেশি। এ ভদ্রলোক তো দেখছি শীত বলে যে একটা ঋতু আছে তাই জানেন না। বুঝতেই পারছো, আমি ঘুরে বেড়ানোর চাকরি করি। অনেক লোকের সঙ্গে দেখা হয় আমার। কিন্তু বাংলা, বিহার, উড়িষ্যায় 3বারই একজন অপরিচিত লোকের সঙ্গে দেখা হওয়ায় আমার একটু আশ্চর্য লাগছিল। ভদ্রলোককে যে ভুলিনি, কারণ ওই তার আশ্চর্য রকম উজ্জ্বল চোখ। বৃদ্ধদের চোখ এমন ঘোলাটে হয় যে ওই লোকটির চোখ একদম ঘোলাটে নয়। এরপর আমি জোরহাটে ডিব্রুগড়, ডিফু, কোহিমা, ইম্ফল, আগরতলা সব ঘুরছি। আমার কীরকম আশা ছিল ভদ্রলোকের সঙ্গে আবার দেখা হবে। হয়নি। বিলোনিয়ার একজন বৃদ্ধকে দেখে মনে হয়েছিল বোধহয় সেই লোক। তারপর দেখলাম না, অন্য লোক। সঙ্গে সঙ্গে মনে হলো কি উজবুকের মতো ভাবছি। এই বিশাল ভারতবর্ষে একজনের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যাওয়া খুব কম সময়ই হয়। আমার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু একই লোক, তারই বা আমার কাছে প্রমাণ কই? আমার মনের ভুল বলে আমি উড়িয়ে দিলাম। এত ঘুরতে ঘুরতে মাথাটা একটু আমার নিশ্চয়ই গোলমাল হয়ে গেছে। কিন্তু দেখা হলো। আর এবার দেখা হলো কলকাতাতেই। সেবারও আমি রাঁচি থেকে ফিরছি রাতের বাসে। শাল ফুল আর মহুয়া ফুলের গন্ধ শুকতে শুকতে আমার যাত্রাটা খারাপ হয়নি। আমি কলকাতা এসে পৌঁছলাম ভোরবেলা। তখনও ভালো করে সব কিছু দেখা যাচ্ছে না, অথচ কলকাতা পুরো জেগে আছে। আমাদের বাস এসপ্লানেডে গুমটিতে দাঁড়ালো। আমি বেরিয়ে এসে ভোরবেলার হাওয়াটা বুক ভরে গ্রহণ করলাম। এরপরই এই হাওয়া ডিজেলের গন্ধ ভরে যাবে। এখন
হাওয়াটা ফুরফুরে। গুমটির ধারে একটা চায়ের দোকানের সামনে ভদ্রলোকের সঙ্গে চতুর্থবার আমার দেখা হলো। এবার উনি প্রথম কথা বললেন। হাত তুলে নমস্কার করে বললেন, আপনার সঙ্গে আমার একটু দরকার আছে। আমার নাম সুদর্শন রায়। এখন আপনি ক্লান্ত, বাড়ি যান, স্নান করে একটু তাজা হয়ে নিন। আপনার সঙ্গে আমি পরে দেখা করব। বলেই একটা দক্ষিণের দিকে যাওয়ার ট্রামে টুক করে উঠে পড়লাম। আমি একটু ভম্বু হয়ে গেলাম। ব্যাপারটা কি হচ্ছে? ভদ্রলোক আমার নাম জিজ্ঞাসা করলেন না, আমি কোথায় থাকি জিজ্ঞাসা করলেন না, অথচ বললেন আমার সঙ্গে পরে দেখা করবেন। এসবের কোনো মানে হয়? তখনও অবশ্যই ভেবে কোনো লাভ নেই। আমি নিজেও বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত বোধ করছিলাম। স্নান করে একটু লম্বা হয়ে নিতে হবে। গাড়ির ধকল তো কম যায়নি। 3 দিন বাদে আবার দেখা হলো। এবার গঙ্গার ঘাটে। হাওড়া থেকে স্টিমারের চাঁদপাল ঘাটে এসে পৌঁছতেই দেখি ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। বললেন, আপনার সঙ্গে জরুরি একটা কথা, চলুন এক্ষুনি সেরে ফেলি। আপনার কোম্পানিতে গিয়েছিলাম। আপনাদের ম্যানেজিং ডিরেক্টর মারা গেছেন, অফিস ছুটি। সুতরাং আপনার এখন একটু অবসর হবে। ভদ্রলোক আমাকে নিয়ে গঙ্গার ধারে চলে গেলেন। তারপর তার মনের ইচ্ছা ব্যক্ত করলেন। ওর ভাষাতেই বলি, আপনাকে আমার বড্ড দরকার। আমি নিজে একটা কাজ করতে পারছি না, আমার পক্ষে সম্ভব নয়। তাই আপনি সেই কাজটা করবেন। আমার জীবনে আমি বোধহয় সব থেকে ভালোবেসেছি আমার নাতিকে। আমার নাতিটা বড় সুন্দর, বড় বুদ্ধিমান, কিন্তু একটা ব্যাপারে খুব বোকা। মানুষকে বড্ড সহজে বিশ্বাস করে, আর এই জন্য ও বিপদে পড়তে চলেছে। আপনাকে তাই ডেকে এনেছি। আমার নাতির নাম সঞ্জয়, আমি ওকে জয় বলি। জয় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। পড়াশোনায় খুব ভালো, আর মনটা খুব দয়ালু। খুব ছোটবেলা থেকেই ও দুটো করে খেলনা চায়। একটা ও নিজে রাখে, আর একটা ওর বন্ধুকে দেয়। এটা ও প্রথম করে 3 বছর বয়সে। ভাবতে পারেন, একটা 3 বছরের ছেলে নিজের জন্য না চেয়ে বন্ধুর জন্য চাইছে। আমি প্রমাদ গুনলাম। পৃথিবীতে কিছু নাতিগ্রস্ত ঠাকুরদা থাকে। তারা মানুষজনকে তাদের নাতির কথা সবিস্তারে বলতে ভালোবাসে। এই ভদ্রলোকও নির্ঘাত সেই দলের। ভদ্রলোক সামলে নিলেন, তারপর আবার শুরু করলেন। পুরাতন কথা থাক, জয় একটা প্রচন্ড বাজে লোকের পাল্লায় পড়েছে। এই লোকটা একটা আস্ত ঠক আর খুব খারাপ। ও ছোট ছোট ছেলেদের ওষুধ খেতে শেখায়, তারপর তাদের কাছ থেকে প্রচুর পয়সা চায় যখন তারা নেশাগ্রস্ত হয়ে যায়। ছেলেগুলো যখন পয়সা দিতে পারে না, তখন তাদের বাড়ি থেকে জিনিসপত্র চুরি করতে শেখায়। লোকটাকে আপনি যাতে চিনতে পারেন, তার ব্যবস্থা আমি করব। অবশ্যই দেখলে আপনার চিনতে অসুবিধা হবে না। খুব সাম্য চেহারা, 50-55 বছর বয়স, সাদা দাড়ি, চোখে গোল চশমা। দেখলে মনে হবে সাধু সন্ত বুঝি, আসলে হাড় পাচি। আমার নাতিটা ওকে দেখে আর ওর কথাবার্তা শুনে একদম ওর চেলা হয়ে গেছে। আমার ছেলে বউ বুঝছে না লোকটা বজ্জাত। নাম মিন্ময় দত্ত।
এই বুড়ো বয়সেও লোকটা ছোড়া থাকতে চায়। ওর একটা মাদক দ্রব্যের আড্ডা আছে। সেই আড্ডাটা ওর বাড়ির নিচের ঘরে। আমি অনেক দিন তককে তককে আছি লোকটাকে পুলিশে ধরাবো বলে। পুলিশকে আমি ওর সব খবর জানিয়েছি। পাড়ার ছেলেগুলোকে ওরা পাতা খাওয়াবে আর আমরা কিচ্ছু করব না, এ তো হয় না। আগামীকাল পুলিশ ওখানে যাবে। কাল ওদের একটা বড় মিটিং আছে। যতগুলো লোককে সঙ্গে ও কারবার করে তারা আসবে। আমি পুলিশকে বলেছি। পুলিশ আমার কথা প্রথমে বিশ্বাস করেনি, এখন বিশ্বাস করেছে। কাল যদি ওই মৃন্ময় দত্তের বাড়ি বিকেলবেলা যায় তাহলে আমার জয়ও ধরা পড়বে। আপনি ওকে কাল বাড়ি থেকে বেরোনোর পরই আপনার গাড়িতে তুলে নেবেন আর সন্ধ্যা 8টা পর্যন্ত আটকে রাখবেন যে কোনো ছুতোয়। এই কাজটা আপনাকে করতেই হবে। আমি বললাম, আপনার নাতি, আপনি বুঝিয়ে বললেই তো ল্যাঠা চুকে যায়। আমাকে কেন ছেলে ধরার কাজ করতে হবে? ভদ্রলোক বললেন, যে কোনো কারণেই হোক আমার ওর কাছে গিয়ে দাঁড়াবার উপায় নেই। আপনিই করবেন। বিশ্বাস করুন, ওই একটা নাতি আমার। ও যদি বিপদে পড়ে সে খুব খারাপ হবে। আমার ব্যাপারটা একদম ভালো লাগছিল না। অথচ ওই ভদ্রলোক তার নাতির জন্য বড্ড ব্যস্ত হয়ে পড়েছেন। তাকেও সামলাতে হবে। আমি শেষ চেষ্টা করলাম। বললাম, আমি তো আপনার জয়কে চিনি না, কি করে তাকে আটকাবো? আর তাছাড়া গাড়িও তো আমার নেই। ভদ্রলোক বললেন, গাড়ির ব্যবস্থা আমি করব। আপনি গাড়ি চালাতে জানেন তো? আমি বললাম, হ্যাঁ জানি। পরের দিনেই ব্যাপারটা খুব অদ্ভুত ছিল। সেদিন যে ঠিক ঠিক কী হয়েছিল আমার এখন যেন পরিষ্কার মনে নেই, সব গুলিয়ে গেছে। তবু পরিষ্কার করে বলবার চেষ্টা করছি। প্রথমে রবুর কথা বলি। রবু আমার বন্ধু। ও একটা ঝড়, কখন ঠিক কী করবে ঠিক নেই। সেদিন সকালে একটা নীল মারুতি জিপসি নিয়ে হাজির হলো। বলল, এই জিপটা তুই 1 সপ্তাহ ব্যবহার কর। আমি সিঙ্গাপুরে একটা কনফারেন্সে যাচ্ছি, ফিরে এসে তোর কাছ থেকে ফেরত নেবে। আমি সুদর্শনবাবুর মুখ মনে করলাম। বুড়ো কী করে জানতো যে আমি একটা গাড়ি পাবো? বিকেলবেলার আগেই সুদর্শনবাবু এসে পৌঁছলেন। বললেন, আর দেরি করবেন না। এখন না গেলে জয়কে পাওয়া যাবে না। ভদ্রলোক আমার সঙ্গে গাড়িতে উঠলেন। তারপর অনেক ঘুরে ঘুরে উত্তর কলকাতার একটা গলির মুখে গিয়ে গাড়ি দাঁড় করালেন। বললেন, জয় এক্ষুনি বেরোবে, আমি চিনিয়ে দেব। একটু পরে একটি কিশোর বালক বেরিয়ে এলো। সত্যি ভারী সুন্দর দেখতে। ভদ্রলোক বললেন, এবার আপনার কিরামতি। আমি গাড়িতে নিয়ে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। বললাম, তোমার নামই তো জয়, তাই না? ও একটু অবাক হয়ে বলল, না। আমি বললাম, তোমার নাম সঞ্জয় রায় না? ও বলল, হ্যাঁ, তবে জয় বলে আমায় একজন ডাকতেন। আমার নাম সুনু। আমার অন্য নাম সুনু। আমি বললাম, ডাহা মিথ্যে বললাম। আমি মৃন্ময়দার কাছ থেকে এসেছি। মৃন্ময়দা বললেন, তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে। সঞ্জয় একটুখানি ইতস্ত করল। তারপর আমার গাড়িতে উঠে এলো। বলল, আমি কখনো জিপসি চড়িনি। সুদর্শনবাবু কখন যে সরে পড়েছেন দেখতেই পেলাম না। ছেলেটি ভারী ভালো। সে বলল,
আমার দাদু আমাকে জয় বলে ডাকতেন। অনেক দিন বাদে আমি জয় শব্দটা শুনলাম। আমিও বললাম, আমি তোমার দাদুর বন্ধু। জয় আমার দিকে অবিশ্বাসী দৃষ্টি দিয়ে বলল, দাদু আপনার বন্ধু হবে কি করে? আপনি তো ছোট। আমি বললাম, অসমবয়সী বন্ধু হয় তো। এর মধ্যে ছেলেটি জিপসির সব যন্ত্রপাতি দেখছিল। একবার পেছনের সিটে চলে গেল। সব দেখে শুনে যখন সামনের সিটে ফিরে এলো, তখন আমি গাড়িটা নিয়ে বিবেকানন্দ ব্রিজের উপর উঠে পড়েছি। ও সেই বলল, আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? তারপরেই চেঁচাতে লাগলো। আমি যত বলি থামো, ও কথাই শোনে না, আরও চেঁচায় আর আমায় বলতে থাকে আপনি ছেলে ধরা। আমি মহা বিপদে পড়লাম। বললাম, ঠিক আছে, গাড়ি ঘুরিয়ে নিচ্ছি। তুমি বিশ্বাস করো আমি তোমার দাদুর বন্ধু। তবে তোমায় যখন দিল্লি রোডে বেড়ানোর পছন্দ নয়, চলো কোথায় তোমাকে মৃন্ময়দার বাড়ি সেখানেই নামিয়ে দেবো। ছেলেটা বারবার বলতে লাগলো, আপনি মিথ্যেবাদী, আপনি মিথ্যেবাদী। আমার খুব খারাপ লাগছিল। তবু যখন গাড়ি ঘুরিয়ে নিয়ে ওর কথা মতো রাস্তায় চলতে শুরু করলাম, তখন ও একটু চুপ করলো। আমি গাড়ি চালাতে থাকলাম। মৃন্ময় দত্ত থাকে দক্ষিণ কলকাতার এক প্রান্তে। সেখানে পৌঁছতে আমাদের অনেক দেরি হলো। আমরা যখন পৌঁছলাম, তখন মৃন্ময় দত্তর বাড়ির গলির মুখে বিরাট পুলিশ বাহিনী। গাড়ি ঢুকতে দিল না। জয় উত্তেজিত হয়ে পড়ল। কি হচ্ছে এখানে? আমি বললাম, মৃন্ময়দার বাড়ির সার্চ হচ্ছে, এখানে গুলিগোলাও চলবে, চলো সরে পড়ি। বলতে বলতে লোকজন সব দৌড়তে শুরু করলো। পুলিশরাও দৌড়তে থাকলো। সে এক বিধিকিশ্রী অবস্থা। আমি মারুতিটাকে জোরসে চালিয়ে দিয়ে বেরিয়ে এলাম। জয় চুপ করেছিল এতক্ষণ। আমি বললাম, দেখো, তোমার দাদু জানতেন যে তুমি এই বাড়িতে আজ যাবে। তুমি জানো না মৃন্ময় দত্ত অতি বড় অপরাধী। নিরপরাধ ছেলেদের ও সর্বনাশ করে। তোমার দাদুর কথাতেই পুলিশ আজ ও বাড়ি গেছে। আর দাদু চাইছিলেন না যে তুমি ওই হাঙ্গামায় থাকো। তাই বলেছিলেন তোমায় যে করে হোক এই জায়গা থেকে দূরে রাখতে। তুমি এত অবুঝের মতো ব্যবহার করলে বলে আমায় এখানে আসতে হলো। জয় বলল, দাদুর সঙ্গে আপনার কবে দেখা হয়েছে? আমি বললাম, কেন? আজ বিকেলে। উনি তো তোমায় চিনিয়ে দিলেন। জয় আমার দিকে অদ্ভুতভাবে তাকালো। বলল, চলুন, আমার বাবার কাছে চলুন। ওর বাড়িতে পৌঁছে আমায় ওই একতলার ঘরে বসিয়ে দোতলায় চলে গেল। কিছুক্ষণ বাদে একজন বছর 50-এর লোক নেমে এলো। তিনি বললেন, আপনি আমার বাবাকে চেনেন? আমি বললাম, চিনি না। উনি নিজেই তো আমার সঙ্গে আলাপ করেছেন। বলেছেন উনি জয়কে বারণ করতেন মৃন্ময় দত্তের সঙ্গে মিশতে, কিন্তু ওর কি অসুবিধা আছে এ বাড়িতে আসতে। আমি সুদর্শন রায়ের চেহারাও বিবরণ দিলাম। জয়ের মতো এ ভদ্রলোক আমার দিকে অদ্ভুতভাবে তাকালেন। বললেন, চলুন আমার সঙ্গে উপরে। সিঁড়ি দিয়ে উঠতেই দেখলাম সুদর্শন রায়ের ছবি। সেই গাল, সেই জলজলে চোখ, শুধু ছবিটার কাছে চন্দনের আলপনার ছবিটায় মালা পরানো। আমি বললাম, এই তো সুদর্শনবাবু, এর সঙ্গেই তো আমার কয়েকবার দেখা হয়েছে। আপনারা ছবিতে মালা দিয়েছেন কেন? ভদ্রলোক বললেন, কারণ আমার বাবা আজ মৃত্যুর 15 বছর পূর্ণ করলেন। জয় তখন খুব ছোট। তখন আমার বাবা মারা যান। জয়কে খুব ভালোবাসতেন। জয়ের কথা বলতে খুব ভালোবাসতেন। ওকে নিয়ে হাসতো ওর পাগলামি দেখে। আপনি আমার চেয়ে ভাগ্যবান লোক। আপনি আজ
ওকে দেখেছেন, আমি দেখিনি 15 বছর। আমার মাথা কেমন ঘুরতে লাগলো। আমি ধপাস করে মাটিতে পড়ে গেলাম। সেটা অবশ্যই অন্য কেচ্ছা। তবে আজও সঞ্জয়ের দাদুর গল্পটা ঠিক ধরতে পারিনি।